তার শরীর ফলার মতো কথা সোজাসুজি অয়নের বুকে গিয়ে লাগে। দুই চোখে দপ করে জ্বলে ওঠে আগুন। বিগড়ে গেল মাথাটা। সঙ্গে সঙ্গে দুই হাতে ভাইয়ের বুকে রেখে এক ধাক্কা মারল সে। অপ্রস্তুতিতে স্বার্থ পিছিয়ে যায়, পিঠ দেওয়ালে গিয়ে লাগে। দুদিন আগে আহত হয়েছিল, ধারালো দায়ের কোপ শুকায়নি ঠিকঠাক, ঔষধ খায়নি। সব মিলিয়ে তাজা ক্ষতয় একের পর এক আঘাত সীমা ছাড়িয়ে ফেলল এবার। ব্যান্ডেজ সরে যায়, এক ছটা রক্ত নিমিষে ভেসে ওঠে বুকে। শেরওয়ানির পুরো আস্তরণে দেখা না গেলেও টাল হারিয়ে ফেলল ও। অথচ তাও তুষির হাত স্বার্থ ছাড়ল না। একটা আঙ্গুলও নড়ল না তার মুঠো থেকে। ঠিক এইভাবেই পোক্ত বেড়ি দিয়ে ধরে রাখল সে। এদিকে বিস্ময়ে যেন মুখ থুবড়ে পড়ল বাকিরা। এমন দৃশ্য আজ প্রথম দেখা তাদের। অয়ন বড় ভাইয়ের গায়ে হাত তুলছে। এই বাড়িতে বড়দের দিকে যেখানে কেউ মাথা তুলে তাকায় না, সেখানে হাতাহাতি। তনিমা শওকতের চোখ ঘোলা হয়ে আসে। বাবা মা তো নিজের দুই সন্তানের মাঝে একই রকম দ্বন্দ্ব কারো প্রাণে সয়। তুষি নিজেও আঁতকে উঠল, হাহাকার করে স্বার্থর গায়ে বুকে হাত দিয়ে বলল, আপনি আপনি ঠিক আছেন? আপনি ঠিক আছেন? অয়নের মাথা জ্বলে যায় তুষির এত আহ্লাদ দেখে। হিসিয়ে এসেই ভাইয়ের কলার চেপে ধরে সে। আরেক দফা হকচকায় সকলে। জয়নব চেঁচিয়ে ওঠেন, অয়ন! অয়নের কানে দাদুর ডাক যায় না। সে দাঁত মুখ খিচে বলল, ব্লাডি চিটার! কেন করলে আমার সাথে এরকম? তোমাকে তো আমি ভালোবাসতাম, তাই না? কোনোদিন তোমার কোনো ক্ষতি করেছি? তাহলে আমার এত বড় ক্ষতিটা করলে কি করে? স্বার্থ চোখ বুজে দম টানল। রক্তলাল কোটর মেলে চাইল ধীরে ধীরে। তুষি কি করবে দিকদিশা পেল না। ফ্যাঁস ফ্যাঁসে দম নিতে নিতে অস্থির হয়ে বলল, আপনি ছাড়ুন ওনাকে, দেখতে পাচ্ছে না উনি অসুস্থ? ছাড়ুন অয়ন ভাই। অয়ন কাতর চোখে চাইল ওর দিকে, অনুনয় করল, তুষি তুমি ওর হয়ে দরদ দেখিও না প্লিজ। প্লিজ তুষি, আমার কষ্ট হয়, ওর হাতটা ছাড়ো। অয়ন হাত ছাড়াতে আসে এই নিয়ে তৃতীয়বারের মতো। এবার আর স্বার্থ শান্ত থাকতে পারল না। প্রকাণ্ড এক থাপ্পড় মারল ভাইয়ের গালে। তার রোদে পোড়া ট্রেনিং নেয়া পুলিশি শরীরের প্রহার সামলাতে অয়নের একটু বেগ পোহাতে হয়। ওই এক থাপ্পড়ে কয়েক কদম হড়কে যায় সে। আরেক চোট আকাশ ভেঙে মাটির বুকে লুটিয়ে পড়ে সবাই। এ কি শুরু হয়েছে বাড়িতে? ভাইয়ে ভাইয়ে এমন দাঙ্গা কি স্বপ্নেও আনা যায়? ইউষা ছুটে ধরতে আসে, অয়ন ভাই! পূর্বেই ওকে ঠেলে সামনে থেকে সরিয়ে দিল প্যান। যেন উচ্ছিষ্ট হটালো রাস্তা দিয়ে। মেয়েটা থুবড়ে পড়ল সোফার উপর। অয়ন ভাইয়ের দিকে তেড়ে যেতে নিলেই তনিমা পথরোধ করে দাঁড়ালেন। ধমকে বললেন, অয়ন থাম, ও তোর বড় ভাই, এত অসভ্য তো আমার ছেলেরা নয়। জয়নব বললেন, দাদু ভাই, বড় ভাইয়ের গায়ে হাত তোলে কেউ? পাগল হয়েছ তুমি? অয়ন বিড়বিড় করে বলল, বড় ভাই? মাই ফুট! কোনো বড় ভাই ছোট ভাইয়ের বিয়ের দিন তার বউ নিয়ে পালিয়ে যায়, নিজে বিয়ে করে এক রাত কাটিয়ে আসে? কোনো বড় ভাই? তুষি চিবুক নুয়ে বলল, উনি আমাকে নিয়ে যাননি, আমি নিজে গিয়েছিলাম। অয়ন চোখ রাঙিয়ে বলল, তুমি চুপ করো, আমি জানি তুমি ওর হয়েই কথা বলবে। ও তোমাকে ব্রেইন ওয়াশ করেছে না? তুমি তো ছোট একটা পুতুল তুষি। তুমি বুঝবে কিভাবে কে ভালো কে খারাপ? ওকে তুমি এখনো চেনোইনি। ও চায়নি তুমি ভালো থাকো, কারণ ও তোমাকে পায়ের জুতা বানাতে চেয়েছে। সেখানে আমি তোমাকে মাথার তাজ বানাতে চেয়েছি তুষি। ও কি সেটা সহ্য করবে বলো? তুষি বিরক্ত মুখে অতিষ্ঠ শ্বাস ফেলল। ঘুরে চাইল স্বার্থর দিকে। বুকের জায়গাটায় হাত বুলিয়ে বলল, লেগেছে তাই না? কাল থেকে শুধু ব্যথাই পাচ্ছেন। একটু ওষুধ যদি। এত ঝড়ঝঙ্কার ভেতরেও স্ত্রীর দুচোখ ছাপানো আকুলতা দেখে স্বার্থর প্রাণ জুড়িয়ে যায়। ঠোঁটের কোণে এক ফালি তৃপ্তি ভেসে উঠলেও ফোঁস করে শ্বাস ফেলল সে। ব্যান্ডেজটা বোধহয় রক্তে ভিজে উঠেছে। শেরওয়ানিটা ভেজা ভেজা তরলে লেগে যাচ্ছে অল্প, কিন্তু সব স্বার্থ মাথা থেকে ঝেড়ে ফেলল। তাকালো ভাইয়ের দিকে, কোমল গলায় বলল, অয়ন পাগলামো না করে কথা শোন। তুই আমার ছোট ভাই, আমার আদরের। সায়ন চলে যাওয়ার পর আমি আমার সবটুকু দিয়ে তোকেই যত্ন করেছি। আমি চাইনি এভাবে কিছু করতে। আমি তোকে বারবার বুঝিয়েছিলাম, মানা করেছিলাম, তুই শুনিসনি। আর সেজন্যই। অয়ন বিদ্রুপ করে হাসলো, কথা কেড়ে নিয়ে বলল, এটা তোমার যত্ন? এটা তোমার আদর ভাইয়া? ছোট ভাইয়ের হবু বউকে নিজের বউ বানানো তোমার আদর? আর তোমার মনে তুষিকে নিয়ে যদি
এতই প্রেম ছিল তাহলে সেদিন তুমি আমাকে কেন বলেছিলে যে ওর প্রতি তোমার কিছু নেই? কেন বলেছিলে ওকে তুমি ডিভোর্স দেবে? তুমি ওসব না বললে আমি তো এগোতাম না। তারপর মামনি যখন তোমাকে আমার ঘরে বসে তোমাদের দ্বিতীয়বার বিয়ে দেওয়ার কথা বলেছিলেন তখন মানা করেছিলে কেন? চেঁচিয়ে চেঁচিয়ে কেন বলেছিলে তুষিকে আমি চাই না? কি নাকি এখন সেটাও অস্বীকার করবে? অস্বীকার করবে? তুমি আমাকে বলনি এসব? স্বার্থ কাঠখোট্টা জবাব দিল, বলেছিলাম, কিন্তু তোকে ওর প্রেমে পড়তে বলিনি আমি ওকে চাই না মানেই তুই ওর প্রেমে অন্ধ হয়ে যা। তোর নিজের সেন্স নেই? যার সাথে তোর বড় ভাইয়ের বিয়ে হয়েছিল তাকে তুই অন্য চোখে কিভাবে দেখিস? তুই একবারও জিজ্ঞেস করেছিলি তুষি আদৌ তোকে ভালোবাসে কিনা? তুই একবারও শুনতে চেয়েছিলি তুষি কি চায়? এত তুষি তুষি করছিস অথচ জানিসই না ও কাকে ভালোবাসে। বিয়ে করতে রাজি হয়েছিল বলেই ও তোকে ভালোবাসে, ব্যাপারটা কিন্তু এমন ছিল না। ছিল, আলবৎ ছিল। তুষি আমাকেই ভালোবাসে। অয়ন ছুটন্ত ঘোড়ার বেগে ফের তুষির সামনে এসে দাঁড়ালো, ঠিক তুষির মুখোমুখি। আকুল হয়ে বলল, তুষি তুমি বলো, ভাইয়া তোমাকে বিয়েতে জোর করেছে না? বলো তুষি, সবাইকে বলে দাও। তুষির চোখ নিচে। অয়ন অধৈর্য হলো আরো। বলো না তুষি, একবার বলো। ও জোর করলে আজ আমি সব ভুলে যাব ও আমার ভাই। তুমি শুধু না। অয়ন থমকালো মাঝপথে ভেসে আসা উত্তরে। কি? তুষি মিহি গলায় বলল, উনি আমাকে জোর করেননি। হেসে ফেলল ও। এটাও ভাইয়া শিখিয়ে দিয়েছে তাই তো? শেখানো বলি আওড়াচ্ছ মেয়ে। দেখেছ তোমরা? তুষির কথাবার্তায় বুঝতে পারছো? ভাইয়া শিখিয়ে দিয়েছে, সব শিখিয়ে দিয়েছে। তুষির কণ্ঠ আরো নমনীয় হলো, বলল, উনি আমাকে কিছু শিখিয়ে দেননি অয়ন ভাই। আমি ওনাকে বিয়ে করতাম কি না জানি না, তবে আপনাকে আমি কখনো বিয়ে করতে চাইনি। আপনাকে আমি ওই চোখে দেখিনি কোনো দিন। সত্যি এটাই, এই বিয়েতে মন থেকে আমি রাজি ছিলাম না। যদি ওনার সাথে আমার বিয়ে নাও হতো আমি পালিয়ে যেতাম। অয়ন স্তম্ভিত হয়ে বলল, তুষি তুমি পালিয়ে যেতে চাইছিলে? মাথা নাড়ল মেয়েটা। তাহলে বিয়েতে হ্যাঁ বলেছিলে কেন? তুষি চোখের কোণ তুলে ফের ইউষাকে দেখলো। এইটুকু অন্তত নিশ্চিত হয়েছে অয়ন চিঠি পায়নি এখনো। জিভে ঠোঁট ভিজিয়ে বলল, কারণ ছিল। তুরন্ত ওর কাঠ টেনে নিজের দিকে ফেরালেন রেহনুমা। মেয়েটা তাকানোর সাথে সাথে একটা ঠাস করে চড় মারলেন গালে। অপ্রস্তুতিতে তুষি ছিটকে গিয়ে স্বার্থর বুকের উপর পড়ল। তনিমা আর্তনাদ করে বললেন, আহ ছোট, কি করলি? রেহনুমা গজগজিয়ে বললেন, অসভ্য মেয়ে, ওকে বিয়ে করতে চাসনি? তাহলে এত নাটক করছিলি কেন? এত আয়োজন, এত অতিথি এলো বাড়িতে, কি বাজেভাবে সম্মান নষ্ট হলো আমাদের। বিয়েতে মন নেই তাহলে এত রং তামাশা কিসের তোর জন্যে ওদের দুই ভাইয়ের মধ্যে ঝামেলা লেগেছে। একটা না একটা অশান্তি লেগেই থাকে এই মেয়ের জন্যে। শান্তি নেই আমার, এক ফোঁটা শান্তি নেই। ইউষা বলল, মা ওকে বকছো কেন? ওর কি দোষ? ও কি বলেছে ভাইয়াদের মারামারি করতে? তুই থাম, পেটে ধরেছি না, সব দায়িত্ব আমারই হবে। আস্তে আস্তে সংসারটাও শেষ করে দিচ্ছিস তুষি। যে অয়ন কোনোদিন বড় ভাইয়ের মুখের ওপর একটা শব্দ করেনি, সে আজ ভাইয়ের গায়ে হাত দিচ্ছে। এসব কার জন্য? সব ঝামেলার মূল ও। প্রথম থেকে ছেলেটাকে আশা দিয়ে দিয়ে ও নাকি পালিয়ে যাচ্ছিল। নাটকে মেয়ে একটা, ইচ্ছে করছে মেরে চাপার দাঁত ফেলে দিই। তুষি স্বার্থর বুকের সাথে মিশে রয়, মুখ গুজে ফুফিয়ে ফুফিয়ে কাঁদে। রেহনুমা আরো কিছু বলতেই যাচ্ছিলেন, স্বার্থ তপ্ত চোখে চিবুক কঠিন করে বলল, আমার স্ত্রীকে কিছু বলা যাবে না ছোট মা। যা বলার আমাকে বলো, শুনছি। কিন্তু ওকে কিছু বলা যাবে না মানে যাবে না। তাহলে আমি কিন্তু এই পুরো সৈয়দ বাড়ি জ্বালিয়ে দেব আজ। শওকত বললেন, হ্যাঁ তাই তো, এটাই তো পারো তুমি, বেয়াদবের বেয়াদব। বাড়িময় ঝামেলা বাড়িয়ে মান ইজ্জত খুইয়ে এসব স্ত্রী করে রঙ্গ করছে। স্বার্থ মুখের ওপর বলল, সে যাই করি নিজের বউ নিয়েই করছি। অন্তত আপনার মতো ঘরে একজনকে রেখে বাইরে আরেকজনের কাছে যায়নি। শওকত থমকে গেলেন, চেঁচিয়ে উঠলেন আক্রোশে, স্বার্থর দাঁত কপাটি খিচে বলল, আমার মুখ খোলাবেন না। তনিমা অতিষ্ঠ হয়ে বললেন, চুপ কর, সবার সামনে এসব কি? এভাবে কেউ বাবার সাথে কথা বলে? উনি আমার বাবা নন, উনি আমার ভাইয়ের খুনি, আমার মায়ের দুর্ভাগ্যের কারণ। আমার তুষি। বাকিটুকু বলার আগেই শেরওয়ানি খামচে ধরে বাদ সাধল তুষি। স্বার্থ বলল না, ঢোক গেলার সাথে আজকেও গিলে ফেলল সব। শওকত এরপর আর দাঁড়ালেন না এখানে। অপমানে চুর হওয়া মন নিয়ে হনহনে পায়ে ঘরের
পথ ধরলেন। তার পরপরই কান্নায় মুখ চেপে ছুটল আইরিন। রোকসানা দিশাহারা হয়ে মেয়ের পিছু নিলেন, ডাকলেন বারবার, কিউটি শোনো, দাঁড়াও। জয়নব বসে পড়লেন সোফায়, ক্লান্ত গলায় বললেন, আর নিতে পারছি না এসব, এইবার অন্তত অশান্তির শেষ হোক। তোমরা দুজন বিয়ে করেছো, সম্মতি আছে না দুজনের? যখন সব সিদ্ধান্ত নিজেরাই নিয়েছো আমাদের আর কি। আচ্ছা বেশ, মেনে নিলাম, এবার শেষ করো এগুলো। অয়ন গর্জে বলল, না মেনে নিলাম মানে? কিসের মেনে নিলাম? আমি এই বিয়ে মানি না। তুষি আমার 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 বলতে বলতে টেবিলের কোণে লাথি মারল সে। ওপরের সব কাচের জিনিসপত্র মুহূর্তে ছিটকে নিচে পড়ে গেল। সাইফুল বললেন, শান্ত হ অয়ন, কি করছিস? মাথা ঠান্ডা কর, এখানে বড়রা আছে তো। অয়ন নিষেধ শোনে না, উদ্ভ্রান্তের ন্যায় বলে, তুষি ভাইয়াকে আবার ডিভোর্স দিয়ে দাও। ও একটা মাথা খারাপ ছেলে, দেখনি ওর ইগো, ওর বদমেজাজি স্বভাব দেখেছো? বাবাকেও আজে বাজে কথা বলে, তোমাকেও বলবে। ও তোমাকে ভালোবাসে না তুষি, ও তোমাকে একটুও ভালো রাখবে না। আমি বুক চাপড়ে বলল, আমি তোমাকে ভালো রাখবো। তুমি যা বলবে, যেভাবে বলবে আমি সেভাবে চলবো। তুষির সারা শরীর অস্বস্তিতে ছিন্ন ভিন্ন হয়। এত গুরুজনের সামনে এসব কথাবার্তায় বিব্রত লাগে। সব থেকে বেশি বিব্রত লাগছে ইউসার জন্যে। ও অদূরের ইউসার দিকে তাকালো ফের। একটা পাথরের তৈরি মূর্তির মতো দাঁড়িয়ে আছে সে, চোখে জল নেই, তবে মুখখানায় রক্তের অভাব। শান্ত নয়ন, নিষ্প্রাণ খুব। সইতে সইতে আর বোধহয় কান্না টান্না পায় না। স্বার্থর মায়া হয় ভাইয়ের পাগলামি দেখে। এক কাঁধে হাত রেখে বলে, অয়ন সোনামা। তুরন্ত হাতটা ছিটকে সরিয়ে দিল অয়ন। কথায় যেন বিস্ফোরণ ছুটে বেড়ালো। তুই আমার সাথে কথা বলবি না, তুই আমার কেউ না, তুই একটা স্বার্থপর, ইউ আর এ সেলফিশ। স্বার্থ বিহব্বল হয়ে বলল, তুই আমাকে তুই তুকারি করছিস? হ্যাঁ করছি, কি করবি? তুই নিজের সম্মান হারিয়েছিস আজকে। আর কোনোদিন আমি তোকে বড় ভাইয়ের চোখে দেখব না, কোনোদিন না। স্বার্থ নিস্তব্ধ বনে চেয়ে রয়, তারপর হেসে ফেলে। হঠাৎ বলে, আচ্ছা দেখতে হবে না, তুষিকে ভাবির চোখে দেখিস তাহলেই হবে। অয়ন কটমটি ওঠে, কিছু বলতে গেলে কথা কেড়ে নিল ও। হুঙ্কার ছুড়ল সিংহের ন্যায়, আঙ্গুল তুলে বলল, ব্যাস আর একটাও কথা না। অনেকক্ষণ ধরে তোর অসভ্যতা দেখছি আমি এখানে তোকে মানাতে আসিনি। ইনফ্যাক্ট তোকে কেন, কাউকেই মানাতে আসিনি। যার মানার হয় মানুক, না মানার না মানুক, আমার কিচ্ছু এসে যায় না। তুষি আমার স্ত্রী, আমার স্বার্থ আবরারের। আবার বলছি, তুষি আমার স্ত্রী। কথাটা যত তাড়াতাড়ি তোর মাথায় ঢুকবে তত ভালো অয়ন। আজ বড় ভাই হয়ে বোঝালাম, পরের বার এএসপি স্বার্থ আবরার হয়ে বোঝাবো। হজম করতে পারবি না? অয়ন উগ্র সারের ন্যায় তেড়ে উঠতে যায়। সাইফুল বাদ সাধলেন মাঝে, দুহাতে ওকে আগলে ধরে বললেন, অয়ন ঘরে চল। চাচু আমি এই বিয়ে। তুই চল এখান থেকে, ও চিৎকার করে বলল, আমি যাব না, বিয়ে মানি না আমি। চাচু আমার তুষিকে লাগবে। তুষির চোখ মেঝেতে, টলমল করছে জল। অবসন্ন গলায় বলল, কিন্তু আমি তো আপনাকে চাই না অয়ন ভাই। অয়নের ছটফটানি থামলো, নিষ্প্রভ চোখে চাইল সে। আদ্রস্বরে বলল, কেন তুষি? আমি দেখতে খারাপ? আমার ইনকাম ভালো না? নাকি আমার যোগ্যতা নেই? ভাইয়ার থেকে আমার কম কি আছে তুষি? তুষি অসহায় মুখে বলল, আপনার সব আছে, সব থেকে বড় কথা আপনি খুব ভালো ছেলে অয়ন ভাই। কিন্তু আমি তো আপনাকে ভালোবাসি না। ভালোবাসা ছাড়া সংসার হয়? অয়ন নিস্তেজ গলায় বলল, তাহলে কি ভাইয়াকে ভালোবাসো তুমি? তুষি মাথা নুইয়ে রইল, একটু সময় নিয়ে বলল, আপনাকে ভালোবাসি না আমি, এটাই মূল কথা। আপনি আমার চোখে বড় ভাইয়ের মতো, এর বেশি আমাদের মাঝে কোনোদিন কিছু হওয়ার কথা আমি ভাবিনি। এখন আপনি যত বাড়াবাড়ি করবেন আমার চোখে আপনি তত নেমে যাবেন অয়ন ভাই। হাত জোর করছি, সব ভুলে যান। আমি আপনার ছিলাম না, হবও না। অয়নের বুকের পাঁজর ছিঁড়ে গেল। আহত নয়ন মেরে চেয়ে রইল দুপল। ফাঁকা কার্নিশে আস্তে ধীরে জল ভেসে উঠল। কি যেন হলো হঠাৎ করে, এক পা করে পিছিয়ে যায় সে। শরীরটা দুর্বলের ন্যায় টেবিলের সাথে লাগে। পড়ে যেতে নেয় ইউসা ধরল ফের। অয়ন সোজা হয়ে হাত তুলে বোঝালো, ঠিক আছে ও। তারপর চট করে কোনোই ভাঁজ করে চোখটা মুছে হাঁটা ধরলো ওপরে। সাইফুল নিরাশ গলায় বললেন, তোর থেকে আমি এটা আশা করিনি তুষি, বড্ড আঘাত দিয়ে ফেলি ছেলেটাকে। তুষি মাথা নিচু করে রাখলো, চোখের জল টুপ করে পড়লো পায়ের কাছে। নীরব কান্নায় ভেঙে এলো ঠোঁট। ইউসা চেয়ে রইল অয়নের যাওয়ার পথে, স্রোতে ভাসা নয়নজোড়া সমেত। এলোমেলো পায়ে ছুটলো পরপর। মিন্টু, হাসনা, জয়নব সবাই নিশ্চুপ হয়ে রইলেন। তবে স্বস্তির শ্বাস টানলেন হাসনা। তুষির বিয়ে স্বার্থর সাথে হওয়ায় মনে মনে খুশি হয়েছেন তিনি। রেনুমা, সাইফুলের যেন লজ্জায় মাথা কাটা যায়। তাদের মেয়ের জন্যেই এত কিছু। ভাইজান ভাবিকে আর মুখ দেখাতে পারবে
পারবেন এখন? এমন বিস্তীর্ণ নীরবতা ভেঙে স্বার্থ দীর্ঘশ্বাস ফেলল। তুষির হাত টেনে বলল, চলো। তুষি নড়ল না, চিবুক কঠিন করে পাথর হয়ে রইল সে। স্বার্থ মোলায়েম কণ্ঠে বলল, বেশি লেগেছে? বলতে বলতে ওর গাল ছুতে যায়। তুষি তেজ নিয়ে ঠেলে দেয় হাতটা, পরপর ঝাড়া মেরে ছাড়ায় নিজেকে। কিছু বোঝার আগেই এক ছুটে স্টোর রুমে গিয়ে দৌড় আটকে দিল তুষি। স্বার্থকে দেখে মনে হলো মহামূল্যবান জিনিস ওর কাছ থেকে ছিনিয়ে নিয়ে গেল কেউ। ত্রস্ত এগোতে নিলেই বাধা দিলেন হাসনা। এখন যাইও না দাদা, ওরে একটু একলা থাকতে দাও। স্বার্থর ব্যাকুল চোখ দরজায় লেগে অধৈর্য হয়ে বলল, পরে আসবে? হ আইব, আমি বুঝাইয়া পাড়ামুনে। মাইর খাইল তো, সবসময় মানুষরে মারছে, সেইখানে অহন নিজে মাইর খাইতাছে, একটু হজম হইতে দাও। স্বার্থকে দেখে মনে হলো না ও মেনে নিতে পারছে। তুষি আলাদা ঘরে ঢুকলো। রাতে আবার ওখানেই না ঘুমায়, তাও শব্দ না করে নিজের ঘরে চলল সে। বুকের ব্যান্ডেজটা বোধহয় নড়ে চড়ে গেছে, কতটা রক্ত বের হয়েছে কে জানে। একের পর এক ব্যথায় বিকট সারা শরীর। এবার ক্ষততেই না পচন ধরে যায়। স্বার্থ রুমে এলো ফ্রেশ হতে। তনিমাও ছেলের পেছন পেছন এসেছিল। হনহনে পায়ে ঘরে ঢুকে বললেন, তুই কাজটা একদম ঠিক করলি না। স্বার্থ ফিরে চাইল পেছনে, অবিলম্বে বলল, সবাই যদি ঠিক কাজ করে ভুলকে করবে, ওর প্রতি তো অন্যায় হচ্ছিল। তনিমা তবদা খেয়ে বললেন, তোর ফাজলামো লাগছে স্বার্থ? অয়নের অবস্থা দেখছিস? দেখেছি, ওকে ডাক্তার দেখানোর দরকার। নোজ, ও আমার বইয়ের মধ্যে কি পেয়েছে? গিয়ে বলো আমি ওকে একটা সুন্দর মেয়ে খুঁজে দেব, যার চেহারার সাথে তুষির কোনো মিল থাকবে না। আর তাতেও সন্তুষ্ট না হলে ওদের বস্তিতে গিয়ে বসে থাকতে বলো। যদি কোনো মেয়ে পকেটমার পায়, বিয়ে করে আনুক। তনিমা হাঁ করে চেয়ে রইলেন। স্বার্থ মজা নিচ্ছে, তাও এমন সিরিয়াস একটা ইস্যু নিয়ে। যে ছেলে তার সাথে হ্যাঁ না আচ্ছা ঠিক আছে বাইরে কথা বলে না, তার হঠাৎ ফাজলামোতে তনিমার সব আউলে গেল। বড় আশ্চর্য চোখে বললেন, তুই কি আমার সেই স্বার্থ? আমি তো তোকে চিনতেই পারছি না। স্বার্থ বলল, আমিও না। আমার কি যেন হয়েছে, মাথার মধ্যে শুধু তুষি ঘুরে বেড়াচ্ছে। মা, তুমি গিয়ে ওকে স্টোর রুম থেকে নিয়ে এসো। স্বামী স্ত্রী এভাবে আলাদা ঘরে থাকবে, ব্যাপারটা দৃষ্টিকটু না? তনিমা আর শুনতে পারলেন না। দোকান চেপে মাথা নেড়ে হা হুতাশ করতে করতে বেরিয়ে গেলেন দ্রুত।